জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে জানুয়ারি মাসের একদম শেষ দিন, 31 জানুয়ারি। আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেব বলে। এখন আমি হাওড়া স্টেশনের সাবওয়ে দিয়ে হেঁটে হাওড়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া থেকে হাওড়া বাসে করে উঠে আমি পঞ্চাননতলা রোডে যাব। এই পঞ্চাননতলা রোডে গিয়ে আমি আপনাদের একটা মন্দির দর্শন করাবো। আপনারা সারা বছর অপেক্ষা করে থাকেন বসন্ত পঞ্চমী কবে আসবে। সেই বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে আপনারা মা সরস্বতীর পুজো করেন বছরে একটা দিন। আর আমি আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলার প্রথম সরস্বতী মন্দির, একমাত্র সরস্বতী মন্দির যেখানে প্রত্যেক দিন মা সরস্বতী পূজিত হন। এসে এবার আমাকে দেখতে হবে পঞ্চাননতলা রোড কোন বাস যাবে। রোডের উপরে চলে যান 52 নম্বর। 52 এইখান থেকে ছাড়ে না? না, ওটা কোথা থেকে আসছে? 52টা ধর্মতলা থেকে আসছে। আচ্ছা, ধর্মতলা থেকে। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু ছাড়ে না পঞ্চাননতলা রোড যাওয়ার বাস। 52 নম্বর বাস। এই দেখুন সাবওয়ে দিয়ে বেরিয়ে যে হাওড়ার দিকে যে বাসগুলো যাচ্ছে, সেই বাসগুলো থেকে 52 নম্বর বাসে উঠতে হবে। রোডের সাইডে যেতে হবে। তাহলে 52 নম্বর বাস কিন্তু স্প্ল্যানেট থেকে আসছে। তাহলে স্প্ল্যানেট থেকে হাওড়া ঢোকার যে জায়গাটা, সেই জায়গায় আপনাদের দাঁড়াতে হবে। ওই দেখুন বিজি রাস্তা, একটু দেখে ক্রস করতে হবে। সাবওয়ে থেকে বেরিয়ে হাওড়ায় যেদিকে বাস যাচ্ছে সেই দিকে দেখুন রাস্তাটা পার হতে হবে। কিভাবে রাস্তাটা পার হওয়া যায় দেখি। সব তো ব্যারিকেড দেওয়া। দাদা পঞ্চাননতলা যাবে? পঞ্চাননতলা যাবে, রিজার্ভ করে না হলে বাস 52। পঞ্চাননতলা যাবে দাদা ভাই। 52 নম্বর বাসে উঠে গেলাম, পঞ্চাননতলা যাবে বলছে। দাদা পঞ্চাননতলা এলে বলবে না। এই বাসটা স্প্ল্যানেট থেকে রামরাজাতলা যাচ্ছে, তো আপনারা চাইলে স্প্ল্যানেট থেকেও এই 52 বাসে করে পঞ্চাননতলা রোডে নামতে পারেন। তো আমি যেহেতু হাওড়া কেষ্টপুর থেকে এসেছি, তাই হাওড়া স্টেশনে এসে হাওড়া থেকে সাবওয়ে দিয়ে ঢুকে হাওড়ার দিকে এসে আবার রাস্তাটা ক্রস করে স্প্ল্যানেট থেকে যে বাসটা আসছে, এই বাস 52 নম্বর বাসে আমি উঠেছি। 10 টাকা টিকিট নিয়েছে। 10 টাকা টিকিটের বিনিময়ে আমাকে পঞ্চাননতলা রোডে নামিয়ে দেবে। এই কালী মন্দির স্টপেজে আপনাকে নামতে হবে। এখানে বিগ বাস্কেটের একটা সুপার মার্কেট আছে। বিগ বাস্কেট সুপার মার্কেটে অপোজিটে কালী মন্দির আছে। ওই কালী মন্দিরের স্টপেজে আপনাকে 52 নম্বর বাসে করে আসতে হবে। তারপর নামার পরে একটু পিছোতে হবে। এই দেখুন নামার পরে পিছোতে হবে। আর হাওড়া থেকে ডোমজুড়ের যে 63 নম্বর বাস, এটাও কিন্তু আসছে। আমরা চলে এসেছি সেই হাওড়ার অতি প্রাচীন উমেশচন্দ্র দাস লেনে, যেখানে 100 বছরের বাংলার একমাত্র ও প্রথম সরস্বতী মন্দির, যা হাওড়া কেন পশ্চিমবঙ্গের অনেক মানুষই জানেন না। এই মন্দিরে বছরে 365 দিনই বাগদেবীর আরাধনা হয়। উমেশচন্দ্র দাস লেনের সরু গলিতে ঢুকেই একটু হাঁটলেই বাম দিকে পড়বে এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ বাংলার প্রথম সরস্বতী মন্দির। মন্দিরের দিকে তাকালেই প্রথমে চোখে পড়বে বাসন্তী রঙের এই মন্দিরের প্রবেশদ্বার ও কারুকার্য খচিত এক রত্ন মন্দিরের চূড়া। মন্দিরের চূড়ায় দেখা যাচ্ছে তামার তৈরি ত্রিশূল ও চক্র। ঠিক চূড়ার নিচে 4টি ফুল 4 কোণায় বসানো আছে, আর তার নিচে মা সরস্বতীর বাহন রাজহংস। চূড়ার মধ্যস্থলে 4 কোণায় 4টি কারুকার্য খচিত স্তম্ভ, যার গায়ে মা সরস্বতীর বাদ্যযন্ত্র 4টি বীণা বসানো আছে। বীণার পাশেই রয়েছে একটি করে পদ্ম। মন্দিরের মূল প্রবেশপথে 4 পাল্লার কাঠের দরজা, যা এখন বন্ধ আছে। প্রবেশদ্বারের পরেই একটি অতি প্রাচীন লোহার স্তম্ভ
যা দেখে মনে হচ্ছে মন্দির খুবই প্রাচীন। বাংলার সর্বপ্রথম এই মা সরস্বতী মন্দিরটি বিংশ শতাব্দীর প্রথম দিকে পরিবারের পিতৃপুরুষ স্বর্গীয় উমেশচন্দ্র দাস স্থাপন করেছিলেন। পরিবারটি মূলত নিম্নবঙ্গের প্রাচীন শহর বাঁশবেড়িয়া থেকে আগত। উমেশচন্দ্র দাস 1856 থেকে 1887 সাল পর্যন্ত হাওড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং হাওড়ায় স্থানান্তরিত হন এবং পঞ্চাননতলা রোডে বর্তমান বাড়িটি তৈরি করেন। স্বর্গীয় উমেশচন্দ্র একজন বিদগ্ধ ব্যক্তি ছিলেন এবং তিনি বাড়িতে এবং আশেপাশের শিক্ষাকে উৎসাহিত করতেন এবং এই উদ্দেশ্য থেকেই তিনি তার পারিবারিক বাড়িতে শিক্ষার প্রতিমা স্থাপনের উদ্যোগ নেন। উমেশচন্দ্র 1913 সালে মারা যান। ওনার ইচ্ছে অনুযায়ী ওনার ছেলে ব্যবসায়িক কাজে জয়পুরে গেলে এই মন্দিরের মার্বেল মূর্তিটি বিশেষভাবে নির্মাণ করে বাড়িতে এনে 1919 সাল থেকে পুজো করা শুরু করেন। পরবর্তীকালে 28 জুন 1923 সালে উমেশচন্দ্র দাসের মৃত্যুর 1 দশক পরে মন্দির নির্মাণ করে মায়ের অপূর্ব মূর্তিটি প্রতিষ্ঠিত করেছিলেন। গর্ভগৃহের সামনে ছোট নাট মন্দির। নাট মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া। নাট মন্দিরের ছাদ প্রাচীন কাঠের কড়িবর্গার তৈরি। সারা নাট মন্দির রঙিন কাগজ দিয়ে সজ্জিত। নাট মন্দিরের দেওয়ালে মন্দির প্রতিষ্ঠা কে করেছেন তা শ্বেতপাথরে লেখা রয়েছে। 100 বছরের প্রাচীন এই সরস্বতী মন্দির বাংলার একমাত্র সরস্বতী মন্দির আমি আপনাদের দর্শন করাচ্ছি। আজকে সকালবেলা পূজারী মশাই এসে পুজো করে চলে গেছেন, তাই জন্য আমি পুজোটা দেখাতে পারলাম না। মহা ধুমধাম করে এখানে সরস্বতী পুজো পালন হবে, তো আপনারা চাইলে আসতেও পারেন। এটা মন্দির যেহেতু সবাই আসতে পারে। গর্ভগৃহে ছোট শ্বেতপাথরের বেদিতে মায়ের মঙ্গলঘট অধিষ্ঠিত, যা আমাদের বলে দেয় মা এখানে নিত্য পূজিত হন। দ্বিতীয় শ্বেতপাথরের বেদির মধ্যিখানে শঙ্খ, এক পাশে সিংহাসনে নারায়ণশিলা ও অন্য পাশে কালো পাথরের বাটিতে ছোট শিবলিঙ্গ। মায়ের বাহন শ্বেত রাজহংস। মায়ের কাছে খুবই প্রিয়, কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে। মা বাহনের ওপর দাঁড়িয়ে। মায়ের হাতে বীণা। বীণার জীবন ছন্দময়। বীণার ঝঙ্করে উঠে আসে ধ্বনি বা নাদ। বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধিলাভ করলে বীণার ধ্বনি শুনতে পায়। বীণার সুর অত্যন্ত মধুর। দেবী সরস্বতীর আরেক নাম বীণাপাণি। দিদি এখানে 2 তারিখে পুজো হবে না 3 তারিখে? 2 তারিখে দাদা 12টার পর। ও 2 তারিখে 12টার পর পুজো হবে, তার মানে বসন্ত পঞ্চমী পড়ছে 12টার পর। 12টার পর পড়ছে, 12টার পর আমাদের এখানে পুজো। বুঝতে পেরেছেন? যেহেতু বাড়ির পুজো তো বাড়ি না। হ্যাঁ হ্যাঁ, মানে বাইরের লোক এসে দেখতে পারে তো পুজো? হ্যাঁ, পুজো বাইরে কেন দেখবে না? মন্দির সব। আচ্ছা, তাহলে এখানে এসে অঞ্জলিও দিতে পারবে তো? 12টার পর। 12টার পর। আর কেউ ধরে রাখতে ছেলেরা পারবে? এত সব চাকরি বাকরি করছে বলুন না। আপনি কি এখানেই থাকেন? আমি এখানকার বউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার যে প্রতিষ্ঠা করেছিলেন উনি কে আপনার? আমি বললাম দাদা শ্বশুর। দিদিভাই, একটা খালি জিনিস জানার ছিল, মন্দির কটার সময় মানে পুজো হয় সকালবেলা মোটামুটি? সকালবেলা বামুনে করে তো। হ্যাঁ। আপনার মোটামুটি ধরুন না 8:30 থেকে 9টা। 8:30 বেতন 9টা। 8:30 থেকে 9টা। আর কটা অবধি খোলা থাকে মন্দির মোটামুটি? যদি কেউ 1টা অবধি, মানে মানুষ যদি দূর থেকে আসে তাহলে দর্শন করতে পারবে 1টা অবধি। তারপর আপনি 1টার পর বন্ধ হয়, কালকে রেস্ট দেওয়া হয়।
আবার বিকেলে 5টায় খুলে যায়। আর কটা অবধি খোলা থাকে? রাত আমাদের 7টার মধ্যে আবার বন্ধ হয়। 7টার সময় বন্ধ হয়ে যায়। তার মানে কেউ যদি দর্শন করতে আসে তাকে 6টা থেকে 6:30টার মধ্যে আসতে হবে। মানে সন্ধ্যাবেলায়, আর সকালবেলা ওই 8টা থেকে আপনার 1টা অবধি। আর হ্যাঁ, 8টা থেকে 1টা পুজো হয়। পুজোর সময় তো না এলেও হবে, ওই 8টা থেকে 1টার মধ্যে এলে। আর যদি কেউ পুজো দিতে চায় তাহলে 8টা থেকে 8:30টার ভেতর আসতে হবে। 8:30টার মধ্যে বসে থাকলো, তারপর ঠাকুর এসে ঠাকুর মশাই এসে পুজো দিয়ে। আর সন্ধ্যেবেলায় কি পুজো হয়? হ্যাঁ, আর সন্ধ্যেবেলায় কটার সময় যদি আমি পুজো দিতে চাই, কটার সময় আসতে হবে? আপনাকে আসতে হলে আমি 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসবো। 6:30টার মধ্যে, হ্যাঁ? 6:30। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম হলো, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো সত্যিই ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আমি আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।